সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয় রেখেছি হামের পরিস্থিতি এবং বাস্তবতা। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে দুজন চিকিৎসক আমার সাথে আজকে যুক্ত হয়েছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। তারা আমাদেরকে আজকে হামের পরিস্থিতি এবং বাস্তবতার এই চিত্রটি আমাদের সামনে তুলে ধরবেন। আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডাক্তার লেনিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত আছেন ডাক্তার মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনা করব হামের পরিস্থিতি ও বাস্তবতা নিয়ে। আমি যদি ছোট্ট পরিসংখ্যান দেই, সেটা হলো যে 2 মাসে 400 ছাড়িয়েছে হামের হামে মৃতের সংখ্যা, এবং যাদের বেশিরভাগই আসলে শিশু। এবং আমরা যদি বলি যে 15ই মার্চ 2026 থেকে এপ্রিলের শেষ পর্যন্ত হামের উপসর্গে অন্তত 209 জন শিশু মারা গেছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 42 জন শিশুর মৃত্যু হয়েছে। দেশের 64টি জেলার মধ্যে 58টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই যে হামের এই প্রাদুর্ভাবকে স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করার জন্য অনেকেই তাগিদ দিয়েছেন, কিন্তু সরকার বলছে নিয়ন্ত্রণে আছে। আমি যদি একটু ডাক্তার লেনিন চৌধুরী আপনার কাছেই যাই, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করি। কতটুকু নিয়ন্ত্রণে আছে হামের এই প্রাদুর্ভাব এখন? আপনার কি মনে হচ্ছে, আপনার বিশ্লেষণ কি বলছে? দীর্ঘ অনেক বছর যাবৎ, 2 যুগেরও বেশি সময় যাবৎ, এদেশের মানুষ, এদেশের মায়েরা ভুলে গিয়েছিল হামে কোনো শিশুর মৃত্যু হতে পারে। এটি কারোর মনেই ছিল না। হঠাৎ করে 2026-এ মার্চে হাম শুরু হলো এবং ক্রমান্বয়ে সেটি ভয়াবহ আকার ধারণ করলো। ইতিমধ্যেই সরকারি হিসেব মতে প্রায় 450-র মতো শিশু মানুষ তারা হাম এবং হামের উপসর্গে মারা গিয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং প্রায় 1,50,000-এরও অনেক বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। যেখানে মৃত্যু ছিল না সেখানে নথিভুক্ত রিপোর্টেড ডেথ এখন 450-র মতো বা কম বেশি। যেখানে রোগী হতো কয়েকশো মাত্র সারা বছরে, সেখানে প্রায় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মহামারীর একটি সংজ্ঞা রয়েছে। কোনো একটি স্থানে বা ভূখণ্ডে বা দেশে প্রতি বছর একটি সময়ে যত সংখ্যক রোগী হয়, যদি কোনো একটি বছর হঠাৎ করে তার চেয়ে অনেক গুণ বেশি রোগী হয়, তখন সেটাকে আমরা মহামারী বলি। সংজ্ঞাটা আমার বা বাংলাদেশের কারো বানানো নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া সংজ্ঞা এটি। অর্থাৎ আমাদের দেশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, যেটা লক্ষ্য আমাদের বেসরকারি হিসেব মধ্যে লক্ষ্য অতিক্রম করেছে, সেই সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। এবং সরকারি রিপোর্টেড ডেথ যেটি 450-র মতো, বেসরকারি হিসেবে অনেকে 1500 থেকে 2000 বলছে। এমত অবস্থায় সমস্ত অর্থে এটি হামের মহামারী। এবং মহামারী নিয়ন্ত্রণের 2 ধরনের বিষয় রয়েছে। একটি হচ্ছে দেশীয় সম্পদ এবং বুদ্ধিমত্তা দিয়ে তাকে মোকাবেলা করা। আরেকটা হচ্ছে, যেহেতু হামের মতো একটি অতি সংক্রামক রোগ, এটি এদেশ থেকে বহন করে অন্য দেশেও মানুষ নিয়ে যেতে পারে, অতএব আন্তর্জাতিকভাবে এটি ঘোষণা দেয়া। এবং যখন এত সংখ্যক মানুষ মারা যায়, এত দ্রুত রোগটি ছড়িয়ে পড়ে, তখন নিঃসন্দেহে এটি জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা। এই ঘোষণার মধ্যে যে লাভ হয় সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার জরুরি অবস্থা মোকাবেলার জন্য সাধারণ আমলাতান্ত্রিক যে জটিলতা, তাকে পরিহার করে দ্রুত যা যা প্রয়োজন সেটা জোগাড় করতে পারে এবং সমস্ত জনশক্তিকে নিয়োগ দিতে পারে, জনগণকেও উদ্বুদ্ধ বা বাধ্য দুটোই করতে পারে। একই সাথে আমাদের যারা বৈশ্বিক অংশীদার রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেমন ইউনিসেফ, এরাও কিন্তু তাদের সমস্ত সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই মহামারী নিয়ন্ত্রণের জন্য। এই কারণেই আমি এবং আমরা অধিকাংশ ব্যক্তি কিন্তু মনে করি এটি জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা এবং সেটাই ঘোষণা করা উচিত। আর নিয়ন্ত্রণে রয়েছে, এই প্রশ্নটার উত্তর কোনো শব্দ বা বাক্যকে না দিয়ে শুধু মৃত শিশুর সংখ্যা,
শুধু আক্রান্ত শিশুর সংখ্যা, আইসিইউ না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়ে যাওয়া মায়ের আর্তনাদ, অথবা মৃত শিশু কোলে বাবা বা মায়ের যে বুক ফাটা আর্তনাদ, সেই শব্দগুলোই জানিয়ে দিচ্ছে কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে অথবা নাই। শুধুই কি শিশুরা আক্রান্ত হচ্ছে, বড়রা কি এর আক্রমণের শিকার হওয়ার কোনো আশঙ্কা আছে? অবশ্যই হাম এমন একটি ভাইরাস যেটি শিশু থেকে শুরু করে বৃদ্ধতম মানুষটিকেও আক্রান্ত করতে পারে। তবে 5 বছরের নিচের শিশুদের জন্য এটি যতটা ভয়াবহ, যত বয়স বাড়বে এর ভয়াবহতা, তীব্রতা তত কমে আসবে। তত তীব্রতা কমে আসবে। আমি আবারও ফিরবো আপনার কাছে আলোচনায়। আমি ডাক্তার মুস্তাক হোসেন আপনার কাছে একটু চলে যেতে চাই আলোচনায়। মানে আমি এই অংশটাতে এই হামের যে বিষয়টি রয়েছে, যে টিকা দেওয়ার পরও এর সংক্রমণ কিন্তু রোধ করা যাচ্ছে না, এমনটাই বলা হচ্ছে, এবং টিকাটা তো আসলে কিছুদিন আগেই এলো। এর দায়িত্ব বা দায়ী কারা, এটি নিয়ে নিশ্চয়ই আমরা একসময় আলোচনা করব, কিন্তু আমি একটু হামটা সম্পর্কে জানতে চাই যে ভ্যারিয়েন্টটা এখন আক্রমণ করছে শিশুদের, সেই ভ্যারিয়েন্টটা কি আগের মানে হামের ভ্যারিয়েন্ট বদলে গেছে, এরকম টাইপের কোনো ঘটনা কি ঘটেছে, বা হামের কোনো মানে কোনো পরিবর্তন এসেছে হামের সংক্রমণের ক্ষেত্রে বা কিছু? প্রথমে বলি, টিকা দিয়েই এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। তবে 5ই এপ্রিল থেকে 20 এপ্রিল কতগুলো সীমিত জায়গায় টিকা দেওয়া হচ্ছিল, কারণ টিকা ছিল না, সেসব জায়গায় কমে এসছে। আর এখন তো 64 জেলায় ছড়িয়ে পড়েছে, 58টি জেলা না। লালমনিরহাট জেলা সর্বশেষ ছিল, সেটা যেদিন বলা হয়েছে 58 জেলা, তারপর দিন সেখানকার সিভিল সার্জন জানিয়েছে সেখানে ল্যাবরেটরি কনফার্ম, পরীক্ষা নিশ্চিত হামের রোগী পাওয়া গিয়েছে। গোটা দেশেই এখন হাম আছে, একেবারে পার্বত্য জেলাগুলো সহ। তো টিকা 20 এপ্রিল থেকে ব্যাপক আকারে দেওয়া হয়েছে। তো সেটার এফেক্ট পেতে আমাদের হয়তো এই মে মাসের 20 তারিখ নাগাদ, আজকে 14 তারিখ, আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। টিকাটা দিয়েই এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আমাদের উদ্বেগ হচ্ছে মৃত্যু, সে কথায় পরে আসছি। এই হামের কোনো নতুন ভ্যারিয়েন্ট হয়েছে কিনা বা পরিবর্তন হয়েছে কিনা, এটা নিয়ে জেনোম সিকোয়েন্সের কাজ হচ্ছে। এখনো পর্যন্ত শোনা যায়নি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো বিজ্ঞানী এরকম আভাস ইঙ্গিত দিচ্ছেন যে এটার কিছু পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন। তবে এইটার যে ভাইরাস, রুবিওলা ভাইরাস, এটা বেশ স্থিতিশীল ভাইরাস, খুব সহজে পরিবর্তিত হয় না। এটা তো অনেক পুরনো ভাইরাস, পুরনো আবিষ্কৃত হয়েছে, খুব একটা একেবারে খুব একটা বড় পরিবর্তন হয়েছে এমন না। টিকাটা মাঝখানে উন্নত হয়েছে 50-এর দশকে। এই একই টিকা কিন্তু খুবই কার্যকরী, 90% উপর কার্যকরী। তো এই যে একটু পরিবর্তন যেটা বলা হচ্ছে, যেহেতু সারা বিশ্বেই কিন্তু হাম ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ সহ সারা বিশ্বেই হাম ছড়িয়ে পড়েছে, কাজেই কিছুটা পরিবর্তন হয়তো যারা ভাইরোলজিস্ট তারা ওই চোখ দিয়ে দেখছে যে পরিবর্তন তো হওয়ার কথা, হয়েছে কিনা পরবর্তীতে জানা যাবে। আমাদের দেশেও IPH তারা জেনোম সিকোয়েন্স করছে, IDCR করছে, এর বাইরেও বিভিন্ন সরকারি বেসরকারি যারা গবেষক তারা করছেন, ফলাফল আসলে নিশ্চয়ই আমরা জানতে পাবো। আর যেটা আমাদের উদ্বেগের বিষয়, হাম ছড়িয়ে পড়েছে এটা ঠিক আছে, কিন্তু যে শিশু মৃত্যুর হার বাংলাদেশে সর্বোচ্চ। অন্য কোনো দেশে আমার জানা মতে, আফ্রিকার দেশগুলোতে আমরা আশঙ্কা করছি সেখানে শিশু মৃত্যুর হার বেশি, এখনো পর্যন্ত পরিসংখ্যান আমাদের কাছে আসেনি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তান, সেখানে কিন্তু 100-র বেশি মৃত্যুবরণ করেছে বলে শোনা যায়। বাংলাদেশে বেশি কেন? অপুষ্টির হার বাংলাদেশে এটাই হচ্ছে হামটাকে যেন বলা হয় স্বাস্থ্য ব্যবস্থার কতটুকু চলছে তার একটা মাপকাঠি বা তার একটা নির্দেশক, সিগন্যাল। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা পুরো মাথা ভারী। আমরা যারা রোগী তারাও মনে করি যে হাসপাতালে বড় বড় ICU থাকলে এবং বড় বড় ডিগ্রিধারী ডাক্তার থাকলে স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক আছে। এটা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে কিছু না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে উল্টো পিরামিড। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটা খুব শক্তিশালী হতো, করতে পারতো, আছে গ্রামে কিছুটা হলেও আছে, নামে হলেও, শহরে তো তাও নাই। হাম হলে একটা বাচ্চা প্রথমে সেখানেই যাওয়ার কথা। দরিদ্র মানুষ সেখানে যায় না, ওখানে গিয়ে কোনো কাজ হবে না, আমার সময় নষ্ট হবে, তার দিনের কাজ নষ্ট হবে, কিন্তু সে অপেক্ষা করে বাচ্চাটা ভালো হয়ে যাবে, বাচ্চাটা ভালো হয় না,
মৃত্যুর সম্মুখীন হয় তখন সে যত কিছু তাদের ঘটিবাড়ি বিক্রি করে আত্মীয়স্বজন থেকে ধার কর্য করে একেবারে ফতুর হয়ে তারা যা কিছু টাকা আছে নিয়ে ঢাকায় রওনা করে। তো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা যদি আমাদের এখানে কার্যকর থাকতো এবং প্রাথমিক স্বাস্থ্য সেবাতেই 90% রোগীর পরিচর্যা হয়ে যায়, তারপরে যারা ভালো হওয়ার আশঙ্কা নেই তাদেরকে তখন মাধ্যমিক হাসপাতালে পাঠানো হয়। সেই হাসপাতালে উপজেলা হেলথ কমপ্লেক্স গ্রামে, আমাদের শহরে কিন্তু এরকম নাই। সিটি কর্পোরেশনের কয়েকটা হাসপাতাল আছে, সেখানে মানুষ যাচ্ছে না, কারণ মানুষ মনেই করে ঢাকা মেডিকেল কলেজ ছাড়া কোনো হাসপাতাল নাই। এটা একটা মানুষকে দোষ দেবো না। উপজেলা পর্যায়ে কি আসলে আইসিইউ মানে ব্যবস্থা আছে? না, আমি বলছি জেলা পর্যায়ে এই যে রোগীর কথা বলছি, যে গ্রামীণ এবং শহরের দরিদ্র মানুষের বাচ্চারা, তাদের হাম হলেই এই মাঝারি মানের হাসপাতালে রাখা উচিত। সেখানে আইসিইউ নেই, কিন্তু তাকে অক্সিজেন দিয়ে সারিয়ে তোলা যাবে, বা তাদেরকে ভিটামিন ক্যাপসুল দেওয়া, খাওয়া দাওয়া দেওয়া, প্রয়োজনে ঔষধ দেওয়া, সর্দি হলে অ্যান্টিবায়োটিক ছাড়া ওষুধ আছে। তাহলে ওখানে কিন্তু আপনি 90% থেকে আরও 5-7% রোগী এখানে ভালো হয়ে যাবে। বাকি যারা 2-3-4-5% খুবই খারাপ, তাদেরকে আপনি আইসিইউতে পাঠান। তাহলে আপনি যে নিজ থেকে ভালো করে করে সবচেয়ে খারাপ রোগীটা আপনি আইসিইউতে পাঠাচ্ছেন, তাহলে আমাদের যে আইসিইউটা আছে সেই আইসিইউতে হয়তো সম্ভব হয় না, তারপরেও কিন্তু এত ভিড় হয় না। এখন তো আইসিইউ 10টা, রোগী আসছে 100টা। এই যে একটা মাথাভারী বিষয়, তাহলে এই যে 90 জন রোগী যে আইসিইউতে যাওয়ার মতো অসুস্থ হলো, সেজন্য দায়িত্ব আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, রোগীরা দায়ী না। যদি বাড়ির কাছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকে এবং সবাই সেখানে ভরসা পায়, সেখানেই যাবে, সেখানে কিন্তু 90% রোগী ভালো হয়ে যাবে। আপনাকে এই প্রশ্নটাই আসলে করতে যাচ্ছিলাম, যে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের ছেলেবেলাতে আমরা দেখেছি যে 2-1 বার হাম হয়েছে, আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বাড়িতে, খাওয়ানো হয়েছে বাড়িতে, আমাদেরকে তো হসপিটাল পর্যন্ত যেতে হয়নি, হয়তো পাড়া মহল্লার ডাক্তারটাই দেখে আমাদেরকে নিরাময় করে দিয়েছে। কিন্তু এখনকার এই হামে কেন আইসিইউর দরকার হচ্ছে? মানে দুটো কারণ। একটা হচ্ছে আপনাদের আমাদের সময়, আমারও হয়তো ছোটবেলায় হাম হয়েছে, আমার খেয়াল নেই, আমার বাচ্চার হাম হয়েছে, সে তো এখন বড় অনেক। তখন কিন্তু অল্প সংখ্যা যদি হাম হয় তাহলে কিন্তু এটা বাসায় বসেই ভালো হয়ে যাচ্ছে। জটিল হচ্ছে যারা অপুষ্ট শিশু। 1000 রোগীর মধ্যে যদি একজনকে আইসিইউতে দিতে হয়, যদি কয়েক লক্ষ রোগী হয়, তখন কটা আইসিইউ লাগবে? আনুপাতিক কয়েক হাজার লেগে যাচ্ছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি যখন হাম বিস্তৃত হয়ে যাচ্ছে, যারা দরিদ্র শিশু, যাদের শরীরে ভিটামিন এ নেই এবং তারা আগে থেকেই নানা রকম সংক্রমণে ভুগছে, তাদের অবস্থা খুবই খারাপ হচ্ছে। তাদের জন্য সবচেয়ে বেশি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা দরকার। তার যে বস্তি এলাকা বা তার যে ভেড়িবাদের এলাকা কিংবা ঘনবসতি এলাকা, বাজারে গঞ্জে অনেক ভাসমান বাচ্চারা থাকে, বাবা সহ বাবা মা ছাড়া, ওদেরকে আমরা ধরে ওই হাসপাতালে নিয়ে আসবো। স্বাস্থ্যকর্মীরা গিয়ে ওদেরকে নিয়ে আসতে হবে। সে নিজে আসতে ভয়ই পায় যে আমাদের এখানে যাওয়া আগেই ভালো হয়ে যাব। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খুঁজবে কারা সবচেয়ে খারাপ রোগী আছে, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ জানি কোথায় কোথায় নিম্ন আয়ের মানুষ থাকে, তাকে আপনি নিয়ে আসেন হাসপাতালে আপনার গাড়িতে করে। তাহলে তো ওর বাবা মা যে ভয় করছে, আমি গেলে আমার টাকা খরচ হবে, আমার দিনের কামাই নষ্ট হবে, কে খাওয়াবে, ওই বাচ্চার জ্বর হয়েছে বাকি ভাই বোনদের কে খাওয়াবে, তার দাদি নানি আছে, একটা সোশ্যাল সাপোর্ট দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা বলছি একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘোষণা করুন। মানুষ এগিয়ে আসবে যে কোথায় কোথায় হাম রোগী আছে, এদেরকে যদি আমরা নিয়ন্ত্রণে না আনতে পারি, গোটা দেশে হাম ছড়িয়ে পড়তেছে, এটা ছড়িয়ে পড়েছে অলরেডি। ওইখানে যদি আমি টাকা খরচ করি, সময় খরচ করি, তাহলে অনেক বড় বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি। সেই একটা সবাই মিলে কাজ করার একটা আর্জেন্সি, এই যে একটা তাগাদা, সেটা হয় জরুরি পরিস্থিতি করতে। সরকার সব কাজ করতে পারে না, কিন্তু সরকারকে বলতে হয় না, সবাই কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়ে। আমাদের বৈদেশিক যারা বন্ধু, তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়ে আমাদের পাশে এসে দাঁড়াবে, যেহেতু বাচ্চা মারা যাচ্ছে, আমাদের কিছু করার আছে। এখন তো যে সমস্ত এনজিওরা বৈদেশিক সাহায্যে কাজ করে, সেসব এনজিওরা কাজ করতে পারছে না কেন? করতেছে কিছু কিছু, এই টিকার ব্যাপারে হেল্প করছে, রেড ক্রিসেন্ট বা অন্যান্যরা। কিন্তু বাকি বলছে যে তোমাদের সরকারিতে বলছে তারা নিয়ন্ত্রণ করতে পারছে, সেখানে যথেষ্ট আইসিইউ আছে, আমাদেরকে শুধু শুধু সম্পদ এখানে খরচ না করে আমরা ওই 7 প্রজাতন্ত্র বা দক্ষিণ সুদান কিংবা গাজাতে আমরা সেই টাকাটা দেই। বাংলাদেশ তো ভালোই আছে, কাজে এখানে জরুরি পরিস্থিতি হচ্ছে, আমি তো ট্যাকেল করতে পারছি না, আমাকে সব হাত মিলিয়ে আমাকে কাজগুলো করতে হবে। অবশ্যই আমি ফিরি ডাক্তার মুশতাক হোসেন, আমি আবারও ফিরে আসি আপনার কাছে আলোচনাতে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। হামের পরিস্থিতি ও বাস্তবতা সম্পর্কে বলছিলেন ডাক্তার মুশতাক হোসেন এবং ডাক্তার লেনিন চৌধুরী। আমি আবারও ডাক্তার লেনিন চৌধুরীর কাছে চলে যেতে চাই। তার কাছে একটু জানতে চাই সতর্কতা এবং সচেতনতার বিষয়টি একটু জানতে চাই। যেহেতু আমরা শুনছি যে খুব বেশি জনসমাগম হচ্ছে এমন জায়গাগুলোতে এর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, মানে অনেকখানি করোনার মতো হাঁচি কাশি এইসব বিষয়গুলো জড়িত আছে, মাস্ক পরতে বলা হচ্ছে যেহেতু। তো সেক্ষেত্রে আসলে সতর্কতা কিংবা সচেতনতার বিষয়গুলো কি কি হতে পারে বলে আপনার পরামর্শ? আচ্ছা, প্রথমত হামের মতো একটা রোগকে শুধু সচেতন হয়ে থামানো যায় না, কারণ হামের জীবাণু ঢোকার পরে শরীরে জ্বর আসে। জ্বর আসার অন্তত 4 দিন আগের থেকে সেই ভাইরাসবাহী শিশুটি বা মানুষটি হাম ছড়াতে থাকে। তখন তো সে অসুস্থ না। অতএব এই জায়গাটিতে আসলে আমাদের খুব যে বেশি কিছু করার আছে তা না, কারণ আমরা তো সমস্ত কাজকর্ম বন্ধ করে শিশুদেরকে বা বড়দেরকে ঘরে আটকে রাখতে পারি না। দ্বিতীয়ত, জ্বর আসার পরের 4 দিন ভাইরাস ছড়ায়। তাহলে আমরা যে কাজটি করতে পারি 50% প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে জ্বর আসা মাত্র একটা শিশুকে তার পরিবার অন্যদের থেকে আলাদা করে ফেলে, আইসোলেট করা। হ্যাঁ, এবং তার সামনে যখন কেউ যাবে শিশুটিও মাস্ক পরা থাকবে এবং ওই মানুষটিও মাস্ক পরা থাকবে। তারা বাইরের স্কুল, কলেজ, জনসমাবেশ বা সামাজিক অনুষ্ঠান কোথাও তারা যাবে না। তাহলে এটা করলে 50% সংক্রমণ থামিয়ে দেওয়া যায়, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে জ্বর আসলে যদি হাঁচি কাশি থাকে, অন্য কোনোভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত এটাকে হাম হিসেবে ধরে চিকিৎসাটা করতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা বলি জ্বর আসা মাত্র, এখন যেহেতু নানা জাতীয় জ্বর হচ্ছে, একটা তো মিজেস রয়ে গিয়েছে, সাথে আবার জল বসন্ত হচ্ছে, ইতিমধ্যে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, এবং গরম ঠান্ডার মধ্য দিয়ে যে সাধারণ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হয় সেটিও কিন্তু হচ্ছে। এ কারণে আমাদের পরামর্শ হচ্ছে যদি কারো জ্বর আসে তাহলে শিশুটিকে দ্রুত একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। চিকিৎসক রোগের ধরন ইত্যাদি ইত্যাদি প্রয়োজনে 1-2 পরীক্ষা নিরীক্ষা করে, রক্তের পরীক্ষা করেও জ্বরের ধরনটি নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী বাবা মাকে, অভিভাবককে নির্দেশ দেবেন কি করতে হবে। তবে একটা বিষয় হচ্ছে যে মাস্ক, ঢাকার মতো বা বাংলাদেশের মতো জায়গায় মাস্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি একদিকে যেমন বায়ু দূষণ রোধ করে, অন্যদিকে যেই সব জ্বর বা রোগ হাঁচি কাশির থেকে বের হওয়া জলকণা বা পানির কণার সাথে ছড়ায় সেগুলোকেও রোধ করে। হাম যেহেতু সেরকম একটি জলকণার মাধ্যমে ছড়ায়, অতএব এটাকে রোধ করতেই পারে, তবে সেটি 50%। অন্যদিকে টিকাটা হচ্ছে প্রতিরোধের জন্য সর্বোত্তম, কিন্তু এখানেও কয়েকটা কথা আছে। এই টিকা দেওয়ার পরের দিন বা 1 সপ্তাহ পরেই যে শিশু হামের বিরুদ্ধে সুরক্ষা শক্তি সম্পন্ন হয়ে গেল তা কিন্তু মোটেই না, এটি প্রায় 4 সপ্তাহের সময় লাগে। এর সাথে আরেকটি কথা আছে, 1 ডোজ টিকা দিলে যে পুরো 100% সুরক্ষা শক্তি হবে তেমনও না, এবং 100 জন শিশুকে টিকা দেওয়া হলে 50 থেকে 55 জন শিশুর শরীরে পূর্ণ সুরক্ষা শক্তি হবে। অন্যদের মধ্যে কিছু আংশিক হতে পারে, আবার নাও হতে পারে, এবং 2টি টিকা দেওয়ার পরেও কিন্তু 100% সুরক্ষা শক্তি নাও অর্জন করতে যেসব পারে। শিশুরা মানে একেবারে ছোটবেলায় যখন আমরা হামের টিকা দিন কর্মসূচি আমাদের যেটা ছিল, হ্যাঁ, তো সেই টিকা যারা নিয়েছে একবার, তাদেরকে আসলে এখন যে ক্যাম্পেইনটা চলছে এই সময় কি আবার একবার টিকা নিতে হবে? তাদের নেওয়া উচিত। এর কারণ হচ্ছে আগে দুটো টিকা নেওয়ার পরে তাদের শরীরে যে সুরক্ষা শক্তিটা হয়েছিল তা এখনো অক্ষুণ্ণ আছে কিনা এই জাতীয় কোনো গবেষণা বাংলাদেশে হয়নি। ফলে আমরা ধরে নিব তাকে যদি আরেকটা বুস্টার ডোজ, মানে আগে সুরক্ষা শক্তিকে আরো শক্তিশালী করার জন্য যে ডোজটা, তাকে আমরা বলি বুস্টার ডোজ, তাকে যদি 1টি বা 2টি বুস্টার ডোজ দেওয়া হয় তাহলে আগের তৈরি সুরক্ষা শক্তিতে কোনো ঘাটতি থাকলে সেটা পূর্ণ হবে, ফলে শিশুটি আরো বেশি নিরাপদ হবে। এ কারণে আমরা 2টো টিকা দিতে বলি।
এবং এটা এটি কত বছর পর্যন্ত? এটি এখন আমরা দিচ্ছি যাদের বয়স 5 মাস অতিক্রামের পর, মানে 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত, মানে 5 বছর পর্যন্ত। 5 বছর পর্যন্ত। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। নিশ্চয়ই দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি মাথায় রাখবেন। আমি একটু চলে যেতে চাই ডাক্তার মুশতাক হোসেন আপনার কাছে, এবং ওই যে বলছিলাম দায়ী কে, দায়ী কার, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। যে হামের এই যে প্রাদুর্ভাব এবং হাম নিয়ে আমাদেরকে আজকে এভাবে আলোচনা করতে হচ্ছে, 400 শিশুর মৃত্যু, এই মৃত্যুর দায় এখন কে নেবে? আমাদের কি টিকার সংকট ছিল? পদ্ধতিগত সমস্যায় টিকা কেনা নিয়ে টানাপোড়েন ছিল। শুধু টিকা না, বৈদেশিক সাহায্যে আমাদের যে ইপিআই যে টিকাগুলো, তো ভিটামিন এ ক্যাপসুল, তারপরে কৃমিনাশক বড়ি, তারপরে গাড়ির ড্রাইভারের গাড়ির তেল, ভলান্টিয়ারদের অ্যালাউন্স, যারা মজুর যারা বহন করে টিকা প্রত্যন্ত অঞ্চলে, গাড়ি নেই, নৌকা নেই, তারা ঘাড়ে করে নিয়ে যায়, তাদের 9 মাসের বেতন বাকি ছিল, এগুলো বৈদেশিক টাকায় হতো। সেই টাকাগুলো বাংলাদেশ সরকারের থেকে খরচ করার কথা আংশিক, মানে আমরা যেন বৈদেশিক নির্ভরতা কমিয়ে আনি, সেটা সিদ্ধান্ত আরও আগে হয়েছিল। সেটা পর্যায়ক্রমে করতে 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 শেষ পর্যন্ত এই পর্যায়ক্রমে বিষয়টা কিন্তু পরিপূর্ণভাবে প্রতিস্থাপন না করে অন্তর্বর্তী সরকার এটাকে একেবারে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। ফলে এইসব কেনাকাটা নিয়ে আমাদের যারা অর্থ মন্ত্রণালয় বা তারা কিন্তু এখন পরস্পর দোষারোপ করছেন। তারা অবজেকশন দিয়েছেন যে টেন্ডার করে করতে হবে, যদি আমরা আগে থেকে ঠিক করে রাখি কে কিনবে, এটা একটা পক্ষপাতমূলক আচরণ হতে পারে, আর্থিক দুর্নীতির অভিযোগ হতে পারে। তাদের কথা ঠিক থাকলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এটা যে একটা জরুরি বিষয় সেটা কিন্তু তারা বলার চেষ্টা করেছেন, কিন্তু যারা প্ল্যানিং উইং, স্বাস্থ্য মন্ত্রণালয়, যারা ওই অর্থ মন্ত্রণালয়ের যারা ইকোনমিস্ট, তারা কাজগুলো করেন, তারা কিন্তু এটার গুরুত্ব বুঝতে পারেননি, স্বাস্থ্য মন্ত্রণালয় বোঝাতে পারেনি। দেখুন এই বিষয়টা তখন তারা বলেছে কোথায় শিশুরা তো স্বাভাবিক আছে, সুস্থ আছে, আপনারা আর্জেন্টের কথা বলে আপনারা দুর্নীতি করতে চান। এই সরকারের আমলে একই অবস্থা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য বলেন আর বলেন, শিশুরা যখন মারা যেতে শুরু করলো এবং পত্রিকায় আসলে 33টা শিশু বা 32টা শিশু এক জায়গায় মারা যাচ্ছে মাত্র 7 দিনে, তখন সবার মধ্যে টনক নড়লো। ঘটনাটা কি? তখন ঘটনা দেখলো এইভাবে টাকা আটকে আছে, বা অন্তর্বর্তী সরকার কিন্তু টিকা কিনেছিলেন, তারা শেষ মুহূর্তে টিকা কিনেছিলেন, বিশেষ মানে বরাদ্দ দিয়ে, যেটা এখন করা হয়েছে। তো টিকাতে তারা টিকা দেওয়ার সময় পাননি, কারণ নির্বাচনের তারিখ চলে এসেছিল। টিকাটা ছিল, সেই টিকা দিয়ে কিন্তু 20 তারিখ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে, এবং 20 তারিখ না, এই মাসের প্রথম দিকে বিদেশ থেকে টিকা আসছে, সে পর্যন্ত ওই টিকা দিয়ে করা হয়েছে। টিকা ছিল, কিন্তু টিকাটাকে রোল করার সময় এবং এই সিরিঞ্জের পয়সা নেই, এগুলো নানা খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সরকারের পক্ষ থেকে কেনার যে প্রসিডিউর, সেটা ঠিক করতে করতেই সেই সরকার চলে গেছে। ফলাফলটা হয়েছে এই সরকারের সময়। এবং আবার আমার জানি না, এই মৃত্যুর ঘটনা না ঘটলে এই সরকারের সময় আবার দেন দরবার হতো, আমরা জনস্বাস্থ্যবিদরা বলতাম যে টিকাগুলো কেনা উচিত, এগুলো করা উচিত, তারা হয়তো বলতো যে আমরা দেখি। এখন যেমন বলছে না যে এখন কোনো জরুরি পরিস্থিতি না, সব নিয়ন্ত্রণে, সব ঠিক আছে, তারা এই কথাই বলতেন যে টিকা কিনবো, আমাদের তো সব নিয়ন্ত্রণে আছে, আমরা নিয়মকানুন ঠিক করি, আমরা আসছি মাত্র। এই জন্য আমরা বলেছি যে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি কখন হয় সেটার মানদণ্ড এপিডেমিওলজিস্টরা ঠিক করে রেখেছেন, বা তারা সময় সময় বলতে পারে যে হাম রোগ যদি এভাবে ছড়ায়, টাইম, প্লেস, পার্সন, কোন সময় হাম বেশি হলে, কোন জায়গায় হাম বেশি হলে, কোন ব্যক্তির মধ্যে হাম বেশি হলে এটা একটা মহামারী। এভাবে ডেঙ্গি, এভাবে ডিপথেরিয়া, এভাবে ধনুষ্টঙ্কা, এভাবে যক্ষা, এভাবে ইনফ্লুয়েঞ্জা, এইভাবে কোভিড, এগুলো কিন্তু বেঞ্চমার্ক একটা নির্দিষ্ট মানদণ্ডে গোরক্ষতত্ত্ববিদরা ঠিক করে রাখেন। সেটা হলে আমরা স্বাস্থ্যের দুর্যোগ ঘোষণা করব, কারণ ওই সময় হঠাৎ করে রোগীরা আসলে সামাল দেওয়া সম্ভব না, কোনো দেশেই সম্ভব হয় না। সেজন্য ওই জরুরি পরিস্থিতি করলে আমরা যে অন্যান্য হাসপাতাল অধিগ্রহণ করব, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করব, জরুরি তহবিল আনবো, এজন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় বসার সময় নেই। হাসপাতালের ডাইরেক্টররা তারা টেলিফোন করা মাত্রই চলে আসবে ঔষধ। এইগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য এই নিয়ম কারণ আছে, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার। আমরা বলছি স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি থাকা উচিত, তাহলে এই ধরনের যে পরিস্থিতি এটা হবেই হবে। আমি ফিরবো ডাক্তার মুশতাক হোসেন, আমি ফিরবো একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসি। দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছি দেশ সম্প্রতি।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। হামের পরিস্থিতি ও বাস্তবতা নিয়ে আজকে কথা বলছিলাম। আমার সাথে ডাক্তার লেনিন চৌধুরী এখন পর্যন্ত আছেন যুক্ত। আমি একটু তার কাছেই আলোচনাতে ফিরে যেতে চাই। সবশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো এখন করণীয়, মানে সরকার টিকা এনেছে, টিকা দিচ্ছে, টিকা দান কর্মসূচি চলছে। তারপরও যেহেতু মৃত্যুর প্রকোপটা কমছে না বা মৃত্যুর সংখ্যাটা কমছে না বরং বাড়ছে, এক্ষেত্রে আসলে সরকারের এখন কি কি করণীয় রয়েছে, সাধারণ মানুষ যারা কি আছেন তাদের কি কি করণীয় রয়েছে, একজন চিকিৎসক হিসেবে আপনার পরামর্শটা কি হবে ডাক্তার লেনিন চৌধুরী? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, সরকারের পক্ষ থেকে প্রথম কাজটি হচ্ছে যত দ্রুত সম্ভব টিকার আওতার বাইরে থাকা শিশুদেরকে টিকাদান সম্পন্ন করা এবং একই সাথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, এটি যত দ্রুত সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু ঢাকা এবং বড় শহরে রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, হাসপাতালগুলোতে স্থান সংকুলান হচ্ছে না, অতএব ফিল্ড হাসপাতাল বা ক্যাম্প হাসপাতাল, যেগুলি অস্থায়ী ভিত্তিতে স্থাপন করা হয়, সেগুলো স্থাপন করার জন্য একটি উদ্যোগ নেওয়া। এবং আমরা বারবার বলছি, হামের ক্ষেত্রে প্রথম 5 দিন, 4 থেকে 5 দিন আক্রান্ত শিশুকে আইসোলেশন বা আলাদা করে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে রেড ক্রিসেন্ট বা আমাদের অন্যান্য বাহিনীগুলোর যে তাঁবুগুলো রয়েছে, সেই তাঁবুগুলোকে তাঁবু হাসপাতাল করা যায় কিনা, যেটাকে আমরা ফিল্ড হসপিটাল বলি, এইগুলোকে দ্রুত ভেবে এবং কাজ শুরু করে দেয়া। তৃতীয় ব্যাপার হচ্ছে, হাম কিভাবে ছড়ায় এবং হাম প্রতিরোধ করার জন্য কি করতে হবে, এটি ব্যাপকভাবে প্রচার করা দরকার এবং টিকা নেয়ার জন্য উৎসাহিত করার জন্য প্রচারটা করা দরকার। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টিকা বিরোধী প্রচার করে আসছে। আরেকটি ব্যাপার, যে কোনো মহামারী বা সংক্রামক রোগের ব্যাপক বিস্তারের সময় সরকার একা নয়, জনসাধারণকে সাথে নিয়ে কার্যক্রমগুলো চালাতে হয়। যেমন ধরুন, যদি এমন হয় যে সরকারি বেসরকারি কর্মচারী রয়েছে, সাধারণ মানুষ গ্রামে গঞ্জে শহরে মহল্লায় যারা বিভিন্নভাবে নেতৃত্ব দেয়, যেমন মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, নির্বাচিত জনপ্রতিনিধি, এদেরও কিছু দায়িত্ব দেয়া। কেমন? যেমন একটি বাড়িতে জ্বর এসছে, সে বাড়ির অভিভাবক এতটা সচেতন না যে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাবে এবং নেয়ার সময় তাকে একটা মাস্ক পরাবে, নিজেরাও মাস্ক পরবে। তো এই ব্যাপারটা যদি একজন মানুষ, তারই প্রতিবেশী বা তার চেনা, তার জানা আশেপাশের প্রভাবশালী বা শিক্ষিত কেউ হয়, তাহলে কি হবে? লোকটিকে নিয়ে যেতে পারে। এইভাবে উৎসাহিত করা। আরেকটা ব্যাপার হচ্ছে, টিকা নিয়ে কতগুলো ভুল ধারণা হচ্ছে। ভুল ধারণার একটা, যেমন প্রায় দেখবেন লোকজন বলে, আমি করোনার টিকা নিয়েছিলাম, এখন আমার শরীরে অ্যালার্জি হচ্ছে। মূলত অ্যালার্জির সাথে করোনার টিকার কোনো সম্পর্ক নাই। তেমনি কিন্তু হামের টিকার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নাই। এটি কেবলমাত্র এটি নিলেই শিশু হামের বিরুদ্ধে নিরাপদ থাকবে, সেই ব্যাপারটা ভালো মতো তো বোঝাতে হবে। টেলিভিশনে পত্রিকাতে বলা হলো, লোকে শুনলো, ভুলে গেল। কিন্তু আমরা ওর স্যালাইন যখন প্রমোট করতাম, মানুষের কাছে নিয়ে যেতাম, বাড়ি বাড়ি গিয়ে স্যালাইনের প্যাকেট দেখিয়ে যেমন বলা হয়েছিল, তো যদি এখন সারা দেশে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সহ এগ্রিকালচার, এরকম যাদের ফিল্ড ফোর্স মানে মাঠ কর্মী রয়েছে, তাদেরকে যুক্ত করে যদি কয়েক ঘন্টা বা একদিনের ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, এভাবে বাড়ি বাড়ি পাঠিয়ে বলা হয় হামের টিকা নেওয়ার জন্য, তাহলে কিন্তু দেখবেন যে আমার ধারণা 3 থেকে 5 দিনের মধ্যে আমরা সারা দেশের প্রত্যেকটা বাড়িকে কভার করতে পারবো, যেটি নির্বাচনী প্রচারণার সময় করা হয়। এটি আমি খুব জরুরি বলে মনে করি। এটা তো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও করতে পারে, শিক্ষার্থীরাও করতে পারে, স্বেচ্ছাসেবীরাও করতে পারে। কারণ সবসময় সরকারগুলো আমি বলছি পক্ষ থেকে একটি প্রবণতা দেখা যায়, লোকবল সংকট না, লোকবল, তারা বলে যে হ্যাঁ, পরিস্থিতি প্রায়ই নিয়ন্ত্রণে, 3 দিনের মধ্যে 7 দিনের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যাবে। এখন এই জাতীয় কথা বলে মানুষকে সান্ত্বনা দেওয়া যায় না। কারণ যখন দেখা যায়, এর আগে যেমন ধরেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছিল
3-4 দিনের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যাবে বা এক সপ্তাহের মধ্যে। যে এই কথাগুলোর মধ্যে কি দাঁড়ালো, মানুষজন একটা জিনিস বুঝলো যে আমাদের নীতি নির্ধারকদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় সেটি সত্য বলে প্রমাণিত হয় না। অর্থাৎ আমরা যাদেরকে নির্বাচিত করেছি, যাদের উপর দেশ পরিচালনার ভার দিয়েছি, তাদের কথা যদি হালকা হয়ে যায় বা লোকজন যদি তাদের উপরে আস্থা হারায়, এটি তো শুধু তার জন্য ক্ষতিকর না, আমার এবং আমার দেশের জন্যও তো ক্ষতিকর। অতএব বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত এমন কথাগুলি আসলে বলা উচিত। এই কারণে সঠিক তথ্য সরবরাহ করা দরকার। যেমন ধরুন হাম এবং হামের উপসর্গ। আচ্ছা, আপনি কি বুঝবেন? ম্যালেরিয়া জ্বরে কি হামের উপসর্গ হয়? টাইফয়েড জ্বরে কি হামের উপসর্গ হয়? হয় না। তো না, ডেঙ্গুতেও উপসর্গ তো সবগুলোর আলাদা, ভিন্ন হবে। ভিন্ন। অতএব হামের উপসর্গ তো ওটা হামই। আমার দেশে পরীক্ষার সীমাবদ্ধতা রয়েছে, তাহলে আমি বলতে পারি যে এতজন শিশু হামে মৃত্যুবরণ করেছে, তার মধ্যে এতজনকে পরীক্ষাগারে নিশ্চিত করা হয়েছে। কিন্তু হাম এবং হামের উপসর্গ, তাহলে মনে হচ্ছে হাম একটি রোগ এবং হামের উপসর্গ একটি আলাদা রোগ। এই জাতীয় মানে দ্বিধা তৈরি করার জন্য আসলে সেটা এখন এখন সেই সময়ও নাই। আসলে আমাদেরকে যা করতে হবে, খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার লেনিন চৌধুরী, আপনাকে আমার সাথে আজকে সময় দেওয়ার জন্য। আর যারা এতক্ষণ ছিলেন আমাদের এই আলোচনায়, আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য।